উত্তরাখণ্ড। ভারতবর্ষের এই রাজ্যটি প্রতিটি মানুষকে কোথাও না কোথাও কিছু না কিছু দেওয়ার প্রস্তাব রাখে। এই স্থান রহস্যময় পাহাড় আর পুরাণের দেশ। এমন একটি স্থান যেখানে আছে পঞ্চপ্রয়াগ, পঞ্চকেদার ও পঞ্চবদ্রী। প্রাচীনতা আর পুরাণ এর প্রতিটা জায়গায় পবিত্র 4 ধামের যাত্রা শুরু হওয়ার সাথে সাথেই উত্তরাখণ্ড এক আলাদা উৎসবে মেতে ওঠে। আর এইবারে আমি পবিত্র 4 ধাম যাত্রা শুরুর মুহূর্তেই পৌঁছে গিয়েছিলাম বেদ ও পুরাণে উল্লেখিত এই ঈশ্বরের বাসভূমিতে, দেবভূমিতে। এই যাত্রা আমি শুরুই করেছিলাম দেবভূমির অন্যতম প্রবেশদ্বার হরিদ্বার থেকে। তারপর এখান থেকে গিয়েছিলাম ঋষিকেশের পবিত্র নীলকণ্ঠ মহাদেব মন্দিরে। ভগবান মহাদেব সমুদ্র মন্থনের পর যে বিষ নির্গত হয়েছিল সেটি তার কণ্ঠে এখানেই ধারণ করেছিলেন। তার কণ্ঠের রং হয়ে গিয়েছিল নীলাভ, তাই তার নাম হয় নীলকণ্ঠ। আর গিয়েছিলাম দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি কেদারনাথ। হেঁটেছিলাম ডলি যাত্রায়। ভগবান বিষ্ণু মানব সকলের কল্যাণের জন্য দীর্ঘকাল ধরে তপস্যা করেন, আর তার স্ত্রী মা লক্ষ্মী এক বিশাল বদরী গাছের রূপ ধারণ করে ছায়া দিয়ে তাকে আগলে রেখেছিলেন। সেই ভগবান বিষ্ণুর 4 ধামের একটি ধামেও কপাট খোলার দিনেই আমি গিয়েছিলাম। স্থানটির নাম হল বদ্রীনাথ ধাম। কি ঠান্ডা! আমার বাড়ির পাশ দিয়েই তো মা গঙ্গা বয়ে যায়। এই যাত্রায় আমি গঙ্গোত্রী হয়ে ঠিক সেই স্থানে পৌঁছে যাই যেখানে রাজা ভগীরথ তপস্যা করে মা গঙ্গাকে মর্তে আনয়ন করেছিলেন, গোমুখে। আমাদের দেশের সবথেকে পবিত্র নদীগুলির মধ্যে গঙ্গা নদীর পরেই যমুনা নদীর স্থান। বন্দেরপুজ পাহাড়ের সীমান্তে এই নদীর উৎপত্তিস্থল। মনে করা হয় যমুনা নদীতে পুণ্য স্নান করলে অকাল মৃত্যু থেকে রক্ষা পাওয়া যায়। এবারে আমি পৌঁছে গিয়েছিলাম সেই যমুনোত্রী ধামেও। হরিদ্বারে পুণ্য স্নান, মনসা দেবীর মন্দির, চণ্ডী দেবীর মন্দির, দক্ষ প্রজাপতির মন্দির, মা গঙ্গার অবাক করা সন্ধ্যা আরতি ও নানান প্রাচীন আশ্রমগুলি দেখার জন্য সারা বছর ধরে লক্ষাধিক ভক্ত সমাগম ঘটে এইখানে। এই 4 ধাম ভ্রমণের বিভিন্ন পর্বে আপনাদের সামনে তুলে ধরছি হরিদ্বার, ঋষিকেশ, যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ ও বদ্রীনাথ ধামকে। আজ প্রথম পর্বে রইল হরিদ্বার ভ্রমণ সংক্রান্ত নানান তথ্যগুলি। সঙ্গে থাকুন। নমস্কার, আমি অভিষেক। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে 4 মে শনিবার। আমি এখন আছি হাওড়া স্টেশনে। আমার এবারের গন্তব্য হরিদ্বার। আজকে ধরব 12369 কুম্ভ এক্সপ্রেস। এখান থেকে ছাড়ার সময় দুপুর 1টায়, আর হরিদ্বার পৌঁছাবে পরের দিন বিকেল 3:50 মিনিটে। ট্রেন পথে এখান থেকে হরিদ্বারের দূরত্ব 1535 কিলোমিটার। ট্রেন যদি সঠিক সময়ে চলাচল করে তাহলে 26 ঘন্টা 50 মিনিটে আমি হরিদ্বার পৌঁছে যাব। এই ট্রেনটিতে আমি এবার এসি ইকোনমিতে যাচ্ছি। ভাড়া পড়েছে সব নিয়ে 1654 টাকা। এই ট্রেনের অন্যান্য শ্রেণীর ভাড়া দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে। এই কুম্ভ এক্সপ্রেস আর উপাসনা এক্সপ্রেসে ছাড়ার সময় একই। উপাসনা এক্সপ্রেস সপ্তাহে কেবলমাত্র মঙ্গলবার আর শুক্রবার ছাড়ে। এই নেমে পড়লাম হরিদ্বার স্টেশনে। ট্রেন লেট করেছে ঘন্টা খানেকের মতো, ঘন্টা খানেকের থেকে 10 মিনিটের মতন কম। ওই 4:45 নাগাদ, 4:42 নাগাদ এখানে দিয়েছে। আচ্ছা, আমি এখন ওভারব্রিজটা নিয়ে নিচ্ছি, নিয়ে চলে যাচ্ছি স্টেশনের বাইরে। ওখানে না বাইরে বেরোলেই অনেক অটো থাকে। আর যদি মনে হয় যে আপনারা কম আছেন সংখ্যায় পর্যটক, তাহলে ওই যে ব্যাটারি গাড়িগুলো আছে, এই রিক্সা, সেগুলো নিয়ে নিতে পারেন। এমনি রিক্সাও আছে, সেগুলোও নিতে পারেন। যদি অনেক লাগেজ থাকে তাহলে বড় যে অটোগুলো সেগুলো নিয়ে নেবেন, সেগুলো ভালো হবে। আরেকটা জিনিস হচ্ছে, যদি হরিদ্বার পর্যন্ত সরাসরি ট্রেন না পান, যেহেতু ট্রেন কম, এই কুম্ভ উপাসনা ধুন, তা অনেক সময় কি ট্রেনের টিকিট পাওয়া যায় না, তো তাহলে আপনারা দিল্লি আসতে পারেন। দিল্লি থেকে এখানে চলে আসতে পারেন। দিল্লি থেকে এখানে দূরত্ব ওই 220 কিলোমিটারের মতো। ঘন্টা 5 সময় তো লাগবে। আর হচ্ছে উপায়, এখানে সাহারানপুর বলে একটা জায়গা আছে, সেখানেও আপনারা ট্রেনে করে চলে আসতে পারেন। 66 কিলোমিটার দূরত্ব। অথবা নাজিবাবাদ আসতে পারেন। নাজিবাবাদ ওই 52 কিলোমিটার। ঘন্টা 1.5-2 মধ্যে চলে আসতে পারবেন।
তো যদি কখনো সরাসরি ট্রেন না পান তাহলে এইভাবে একবার আসার চেষ্টা দেখতে পারেন। একটা জিনিস দেখুন, আমি এখন এই হরিদ্বার স্টেশনের জাস্ট বাইরে বেরোলাম। তা এখানে দুটো গেট আছে, একটা এদিকে, এটা দিয়ে হরকি পৌড়ির দিকে যেতে সুবিধা হয়, আর একটা হচ্ছে না ওইখানটা, ওই যে। তা ওই দিকের গেটটা দিয়ে যদি আপনি বেরোন তাহলে একদম সামনেই না ওই চারধাম যাওয়ার জন্য যে গাড়ির বুকিং হয় যে কাউন্টারটা, সেটা ওখানে আছে। আর ওর পিছন দিকেই হচ্ছে বাস স্ট্যান্ড। তো হরিদ্বার থেকে বিভিন্ন দিকে যাওয়ার বাস আপনি ওখানে পাবেন। এখান থেকে একটা ব্যাটারি গাড়ি পেয়ে গেছি, ই রিক্সা। তা স্টেশন থেকে ভাড়া বলছে আমার হোটেল পর্যন্ত। আমার হোটেলটা হচ্ছে ওই মনসা দেবী মন্দিরে যাওয়ার যে রাস্তাটা সেইখানটাতে। তো 100 টাকা ভাড়া বলছিল, তা আমি বললাম যে একা আছি, 50 টাকা দিও। হ্যাঁ হ্যাঁ, তা বলছে যে 50 টাকা, আমি একা আছি, 50 টাকা না। বলছে হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা যাচ্ছি। হরিদ্বারে আমি ছিলাম হোটেল মানসরোবরে। তবে এখানের আরও বেশ কিছু ভালো এবং বাজেট হোটেলের নাম ও যোগাযোগ নাম্বার দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে। হরিদ্বারে আমি এই হোটেলটাতে আছি। এই হোটেলটার নাম হচ্ছে হোটেল মানসরোবর। এই যে বেডটা দিয়েছে, এটাতে 3 জন, ওটায় 1 জন, এক্সট্রা বেড আছে একটা, 4 জন আরামসে থাকা যাবে। আমি একাই থাকবো। এই টিভি আছে, আয়না আছে, জামা কাপড় রাখার জন্য একটা ব্যবস্থা করেছে, বসার জন্য এখানে অনেকগুলো চেয়ার আছে। আর এই বারান্দাটায় যদি মনে হয় কিছু মিলতে পারেন, এখানটায় দাঁড়িয়ে একটু হাওয়া খেতে পারেন। ওয়েদার ভালো এখন। আর ওই যে দূরে যে ওটা আছে, ওইটা হচ্ছে ওই মনসা দেবী যাওয়ার যে ট্রেকের যে রাস্তাটা, সেটা পরিষ্কার, বরফ আছে, গিজার আছে, ঠিকঠাক, একটা আয়না আছে। সুপ্রভাত। আজকে 6 মে সোমবার। আমি এখন আছি হরিদ্বারে। এই হোটেলটায় আমি আছি। হোটেলটা বেশ ভালো, হোটেলটা বড়, 80টা রুম আছে। আজকে আমি হরিদ্বারের চারপাশের জায়গাগুলো ঘুরে দেখব। এখানকার বিভিন্ন মন্দিরগুলো থাকবে, মনসা দেবীর মন্দির, চণ্ডী দেবীর মন্দির, প্রাচীন কঙ্খল, ভারত মাতা মন্দির, পবন ধাম, এই ধরনের বিভিন্ন জায়গাগুলি আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। মনসা দেবীর মন্দিরটা না, আমার হোটেলের ঠিক উল্টো দিকে একটা রাস্তা আছে, সেখান থেকে মনসা দেবীর মন্দিরে যাওয়া যায়। তবে সবার প্রথমে আপনাদেরকে দেখাবো প্রাচীন হরকি পৌড়ি ঘাট। আমার হোটেল থেকে হরিদ্বারের এই হরকি পৌড়ি যে ঘাট, সেই ঘাটের দূরত্ব কিন্তু খুব বেশি নয়। ওই মিনিট 7 আপনাকে হাঁটতে হবে, তাহলে আপনি হরকি পৌড়ি ঘাটে পৌঁছে যাবেন। কি ভিড় দেখুন না, সকালবেলায় এখন কটা বাজে, 8:30 9টা। কি ভিড় দেখুন, ভালো লাগে জানেন তো, এই ভিড়টা দিয়ে হাঁটতে খুব ভালো লাগে। এত হাজার হাজার মানুষের সাথে পায়ে হাঁটা একসাথে, একটা অদ্ভুত ভালো লাগে। এইবারের যে আমার উত্তরাখণ্ডের ভ্রমণটা হচ্ছে, তাতে কিন্তু শুধুমাত্র হরিদ্বার নয়, থাকছে ঋষিকেশ, থাকছে কেদার, বদ্রী, গঙ্গোত্রী, যমুনোত্রী। তাই আপনারা যদি 2024-এ ভাবছেন যে যাত্রা শুরু করবেন, সেই সংক্রান্ত তথ্য আপনাদের দরকার, তাহলে অবশ্যই এই উত্তরাখণ্ড সিরিজের প্রতিটা ভিডিও আপনারা দেখতে থাকুন, আপনাদের অনেক কাজে আসবে। উত্তরাখণ্ড রাজ্যে গঙ্গা নদীর তীরে গড়ে ওঠা একটি জেলা আর প্রাচীন নগরী হচ্ছে হরিদ্বার। মা গঙ্গার উৎপত্তি হচ্ছে গঙ্গোত্রীর গোমুখ থেকে। তারপর সেখান থেকে পাহাড়ি রাস্তা বয়ে এসে এই হরিদ্বার থেকে সমতলের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। ধর্মপ্রাণ মানুষেরা মনে করেন এইখানের এই গঙ্গায় পুণ্য স্নান করলে মানব জীবনে মোক্ষ লাভ হয়। প্রতি 12 বছর অন্তর এখানে পূর্ণকুম্ভ মেলা, আর প্রতি 6 বছর অন্তর এখানে অর্ধকুম্ভ মেলার আয়োজন করা হয়। এই জায়গাটি একটা সময় গঙ্গাধার, মায়াপুরী এবং কপিলা নামেও পরিচিত ছিল। মা গঙ্গা এখান থেকে সমতলের উদ্দেশ্যে রওনা হয়, তাই এই জায়গাটির নাম ছিল গঙ্গাধার। আবার প্রাচীনকালে কপিল মুনির আশ্রম এখানে ছিল, সেই জন্য এই জায়গাটির নাম ছিল কপিলা। আবার একটা জিনিস হচ্ছে কি, সিদ্ধপীঠের একটা পীঠ, প্রাচীন মায়া দেবীর মন্দির এখানে আছে, সেই জন্য এই জায়গাটিকে বলা হতো মায়াপুরী। এই যে হরিদ্বার নামটা এসেছে, এটা এসেছে ভগবান বিষ্ণু থেকে। ভগবান বিষ্ণুর একটি ধাম, মানে 4 ধামের একটি ধাম, বদ্রীনাথ ধাম হচ্ছে এখানে।
তাই ভগবান বিষ্ণুর নাম থেকেই জায়গাটার নাম হয়েছে হরিদ্বার। আবার দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটা লিঙ্গ কেদারনাথ এখানে আছে, তাই অনেকে এই জায়গাটাকে হরদ্বারও বলে। হর মানে যিনি সবকিছু নাশ করে, তাই সেই থেকে হয়েছে হরদ্বার। হর হর মহাদেব, হর হর গঙ্গে। রাজা বিক্রমাদিত্যের ভাই ভারথরি এই হর কি পৌড়ি সংলগ্ন যে এলাকা আছে সেখানে তিনি ধ্যান করেছিলেন, আর তার স্মরণেই খ্রিস্টপূর্ব প্রথম শতকে রাজা বিক্রমাদিত্য এই হর কি পৌড়ি ঘাটের নির্মাণ করেছিলেন। একটা জিনিস মাথায় রাখবেন, দুর্গাপুজোর পর দিন দশেকের জন্য এই যে জলের যে প্রবাহ আছে এটাকে বন্ধ করে রাখা হয়, কারণ মানুষ এখানে এসে স্নান করে, পুণ্য স্নান করে মোক্ষ লাভ করে। তারপরে মা গঙ্গা কি লাভ করে? এই যে আমাদের পুরনো জামা কাপড় নোংরা সব কিছু এইগুলো মা গঙ্গা পায়, তা সেগুলোকে সব পরিষ্কার করা হয় দিন দশেকের জন্য। আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা মোক্ষ লাভ করুন, হরিদ্বারে এসে আনন্দ করুন, কিন্তু নোংরা করবেন না প্লিজ, নোংরা করবেন না। এইখানের এই যে জল আছে না, এই জলগুলো এখানকার যে ব্যবসায়ীরা আছে বা যে মানুষরা আছে তারা কিন্তু সরাসরি খায়, তো প্লিজ এগুলো একটু মাথায় রাখবেন, এই জায়গাটাকে নোংরা একদম করবেন না। আমি এখন বসে আছি হর কি পৌড়ি ঘাটে। ওই দেখুন ব্রহ্মকুণ্ড, প্রাচীন গঙ্গা মন্দির, কি যে ভালো লাগছে এইখানটায়। মানে প্রতিবারই আমি যখনই এখানে আসি আমার খুব ভালো লাগে। এইখানটায় না সন্ধ্যেবেলায় গঙ্গা আরতি করা হয়। আপনি যদি ওপাশটায় বসেন, গঙ্গা তো এখানে খুব চওড়া নয়, আপনি যদি ওপাশটায় বসেন খুব ভালো দেখতে পাবেন। যদি গঙ্গা আরতি দেখতে চান তাহলে 4টে সাড়ে 4টের মধ্যে এখানে চলে আসবেন, নাহলে মারাত্মক ভিড় হয়, প্রতিদিনই খুব ভিড় হয়। তা এই যে জায়গাটা, এখানটায় স্নান করলে মনে করা হয় যে মোক্ষ লাভ হবে, কারণ এটা হচ্ছে ব্রহ্মকুণ্ড। কারণ এখান থেকে যখন অমৃতের কলস নিয়ে সমুদ্র মন্থনের পর যে অমৃত পাওয়া গিয়েছিল তার কলস নিয়ে গরুড় ভগবান উড়ে যাচ্ছিলেন, তো তার একটা ফোঁটা এখানে পড়েছিল, সেই জন্য এই জায়গাটা হচ্ছে অতি পবিত্র। শুধুমাত্র এখানে নয়, উজ্জৈন, নাসিক, প্রয়াগরাজ এই সমস্ত জায়গায় অমৃতের ফোঁটা পড়েছিল, সেই জন্য এই সব জায়গাগুলোতে মহাকুম্ভ এবং অর্ধকুম্ভ মেলার আয়োজন করা হয়। বৈদিক যুগে মনে করা হয় ভগবান বিষ্ণু এখানে এসেছিলেন, তার পায়ের ছাপ এখানে পড়েছিল, সেই জন্য এই জায়গাটাকে হর কি পৌড়ি বলা হয়। হর মানে হচ্ছে হরি, আর পরি মানে হচ্ছে পদক্ষেপ। একটা কথা দেখুন, সমুদ্র মন্থনের পর অমৃত তো পাওয়া গিয়েছিল, তখন তো বিষও পাওয়া গিয়েছিল, সেই বিষ ধারণ করেছিলেন মহাদেব তার কণ্ঠে, তাই তার কণ্ঠ নীল হয়ে গিয়েছিল। তো এখান থেকে কিছুটা দূরে ঋষিকেশে সেই নীলকণ্ঠ মন্দির আছে, সেই নীলকণ্ঠ মন্দিরেরও দর্শন আপনাদেরকে করাবো। যখন আমি ঋষিকেশ যাব সেই সময় আপনাদেরকে নীলকণ্ঠ মহাদেব মন্দিরে নিয়ে যাব। মনসা দেবী মন্দিরে যাওয়ার জন্য এখন ভীষণ লাইন, ভীষণ মানে ওয়েটিং টাইম দেখাচ্ছে 1 ঘন্টা। তা রোপওয়েটায় যদি আপনারা টিকিট করেন করবেন, আর না হলেই পাশ দিয়ে একটা সিঁড়ি আছে, সেই সিঁড়িটা দিয়ে মনসা দেবীর মন্দিরে আপনারা ট্রেক করে যেতে পারেন। সময় ওই 20-25 মিনিটের মতন সময় লাগে, খুব যে আহামরি রাস্তা তা নয়। এই যে প্রথমের সিঁড়িটা, এটা একটু কষ্ট হয়, তারপর থেকে নর্মাল রাস্তা। কারণ সিঁড়ি দিয়ে চলে যাবো, 1 ঘন্টা ওখানে দাঁড়িয়ে থাকার কোনো মানেই হয় না। এই প্রথমের সিঁড়িটাই দেখবেন একটু উঠতে কষ্ট হয়, তারপরে আর সেরকম কষ্ট হবে না, কারণ রাস্তা এবং সমান। এখানে টিকিটের প্রাইস হচ্ছে মনসা দেবীর জন্য হচ্ছে 199 টাকা, ওই 200 টাকা ধরুন। আর চণ্ডী দেবীর হচ্ছে 220 টাকা। আর একটা কম্বাইন্ড টিকিট পাওয়া যায়, কম্বাইন্ড টিকিটটা হচ্ছে 419 টাকা। তো দেখুন, যদি আপনি আলাদা আলাদা করে টিকিট করেন তাহলে আপনাকে 2বার লাইন দিতে হচ্ছে। আর একটা হচ্ছে কি, এখানে একটা গাড়িরও ব্যবস্থা করে ওটা, সেটা এখান থেকে আপনাকে চণ্ডী দেবী অবধি নিয়ে যাবে মন্দির পর্যন্ত, তা সেটার জন্য 95 টাকা। তা আমার মনে হয় আপনার কম্বাইন্ড টিকিট করে নেওয়াটাই ভালো, তাহলে 419 টাকা আপনার সব হয়ে যাবে। এই রাস্তাটা দিয়ে এলাম, এবার এটা দিয়ে যেতে হবে। তো এখানে না অনেক অটো আছে যারা আপনাকে এতটা এনে ছেড়ে দেবে, তারপরে আপনাকে আবার চড়াই করতে হবে, তা অটো নেওয়া বেকার। কিছু স্কুটি পাওয়া যায়, ওই যে ওই স্কুটিগুলো করে 50 টাকার মতন নেয়, আপনাকে মন্দির পর্যন্ত নিয়ে যাবে। খুব বেশিক্ষণের রাস্তা নয়, বয়স্ক ছোট বাচ্চা সবাই যেতে পারবে। ওই প্রথমে সিঁড়িটাতে একটু কষ্ট হয়।
রাস্তা কিন্তু খুব যে আহামরি যে চড়াই তাই নয়, বাচ্চারা যাচ্ছে, বয়স্করা তো যাচ্ছেই যাচ্ছে, প্রচুর মানুষ এখান থেকে হেঁটে যাচ্ছে। তা এখানে দুটো পাহাড় আছে, একটা হচ্ছে এই মনসা দেবীর যে পাহাড়টা এটা, আর একটা হচ্ছে ওইটা ওই পিছন দিকে। তা এই যে পাহাড়টা এর নাম হচ্ছে বিল্ল পর্বত বা বিল্ল পাহাড়, আর ওইটা যেটা ওটা হচ্ছে নীল পর্বত। তাই বিল্ল পর্বতে মনসা দেবীর মন্দির, আর যে নীল পর্বত আছে সেখানে মা চণ্ডীর মন্দির। মা মনসাকে বলা হয় যে তিনি ভক্তের সব মনের আশা পূরণ করে, তাই তিনি হলেন দেবী মনসা। আমার আশা পূরণ করুক, তার সাথে আপনাদেরও সবার আশা পূরণ করুক। যদি বয়স্ক মানুষ হন তাহলে আমি বলবো আপনারা রোপওয়ে করে নেবেন, বা যখন হাঁটুর সমস্যা আছে তাহলে আপনারা রোপওয়ে করে নেবেন। আর যারা ঠিকঠাক মনে হয় যে হ্যাঁ সিঁড়ি টিড়ি উঠতে পারি, অতটা অসুবিধা হয় না, তাহলে আপনারা অবশ্যই হেঁটে আসবেন। হেঁটে আসলে এই যে দুর্দান্ত প্রকৃতি, এইটা আপনারা উপভোগ করবেন। অনেক দোকান আছে এখানে, জলের, খাবারের, ফলের, তো সেগুলো আপনারা যদি মনে করেন কিনে নিতে পারেন। একটা বাচ্চার হাতে ছিল, সেটাও নিয়ে নিয়েছে, ওরও একটা পুচকে আছে, এইগুলো থেকে একটু সাবধান। ওর হাতে দুধের বোতল, ও যাচ্ছে হেঁটে হেঁটে। এসেই গেছি, এই সামনে মন্দির দেখা যাচ্ছে এখানে। ওই সময় লাগলো 25 মিনিটের মতো হয়, 25 মিনিট এখন হয়নি, মানে 25 মিনিট ধরে চলুন। তাও মাঝখানে একটুখানি ওদের সাথে গল্প করছিলাম। তা এখানে না এই দোকানদাররা আছে, তারা বলে এখানে জুতো রেখে দাও, তারপর ওদের সামগ্রী নেওয়ার জন্য বলে। তো আপনার যদি মনে হয় তাহলে আপনি নিতেও পারেন, আর না হলে না সামনে কাউন্টার আছে, এখানে ফ্রিতে জুতো রাখা যায়। অনেক দোকান আছে, তো আপনার যদি মনে হয় ওখান থেকেও আপনার সামগ্রী কিনে পুজো দিতে পারেন, এটা কোনো অসুবিধা নেই। তবে এরা মানে মিছিমিছি একটু ভয় দেখায় যে আগে জুতো রাখার জায়গা নেই, এখানে রাখো। আমার মনে হয় ওখানে রাখাটাই ভালো, কারণ ওখানে কাউন্টার আছে। এখানে আপনি বিনামূল্যে জুতো রাখতে পারবেন, এখানটা রাখবেন। আর এটা হচ্ছে প্রবেশ করার পথ। এটা হয়ে গেল আমার দর্শন। কতক্ষণ সময় লেগেছে? মিনিট 15 মতন সময় লেগেছে, খুব বেশি সময় তো লাগলো না। ভিড় আছে, ভালোই ভিড় আছে, কিন্তু মানে বেশি যে অনেকক্ষণ মানুষ দাঁড়িয়ে আছে সেটা নয়। আচ্ছা, আপনাদের একটা কথা বলি, এখানে না ওই মনসা দেবীর প্রাচীন মন্দির অনেকগুলো আছে, মানে 2-3টে মন্দির আছে। তা মুখ্য যে মন্দিরটা সেটা কিন্তু একদম শেষে পাবেন। আর আপনারা যদি কোনো দান বা দক্ষিণা দেন তাহলে মুখ্য মন্দিরে কিন্তু একটা রসিদ দেয়, তো সেটা আপনারা নিয়ে নেবেন। এইবার সাইট সিনের জন্য একটা অটো ঠিক করবো এখান থেকে। তা আমি এই যে যেখানটায় আছি এটা হচ্ছে পুলিশ স্টেশন, আর সামনে হচ্ছে পোস্ট অফিস। তো এই যে চড়াহাটা, এই চড়াহাটাকে পোস্ট অফিস চড়াহা বলা হয়। তো এখানে অনেক অটো দাঁড়িয়ে থাকে, ই রিক্সা দাঁড়িয়ে থাকে। তো আপনারা যদি সাইট সিন করেন এখান থেকে অটো নিয়ে করবেন। এখন বাইরে যে অটোগুলো থাকে তারা যেমন ইচ্ছা রেট চায়, তাদের সাথে যদি কথা বলেন, যদি ঠিকঠাক করেন, ওই দুটো সাইড, কঙ্খলের সাইডটা আর যেদিকে ভারত মাতা মন্দির, ওই দুটো সাইড ঘোরাতে ওরা ওই 800 1600 টাকা, 1600 টাকার মতন ওরা নিয়ে নেবে, 1600 টাকার মতন ওরা নিয়ে নেবে। আর এই ভিতরে বাঁ দিকে হচ্ছে মেন স্ট্যান্ড, আর সেখান থেকে যদি করেন তাহলে একটু কম খরচে হয়ে যাবে। আর ওই ধরুন যেটা 1600 টাকা ওরা বলছে, 1200 টাকার মধ্যে আপনার হয়ে যাবে। যে অটোটায় করে আমি যাব তার নাম্বার আমি আপনাদের দিয়ে দেবো। আপনাদের যদি মনে হয় তাহলে আপনারা তার সাথে কথা বলে দরদাম করে ভালোভাবে সব কিছু জেনে বুকিং করতে পারেন, নাহলে আপনারা এখান থেকে একটা পছন্দ মতন অটো বুকিং করে নেবেন। এই যে এইটা হচ্ছে মানে মেন স্ট্যান্ড, এখান থেকে বুকিং করবেন। আমি এখান থেকে একটা অটো নিয়েছি। তা এই যে ড্রাইভার দাদা আছে, এনার সাথে আমি এর আগেও ঘুরেছিলাম, মানে আগের বার যখন হরিদ্বার এসেছিলাম তখন এনার সাথেই ঘুরেছে। তো মানুষটা কিন্তু ভদ্র, মানে পরিবার নিয়ে, সব কিছু নিয়ে, ছোট বাচ্চাদের নিয়ে মানুষের সাথে
এরকম মানুষের সাথে কিন্তু ঘোরা যায় ভালো। আর খরচ হচ্ছে কি ওই ওদের একদিকে সাইড মানে এই ভূপতবালা বলে একটা জায়গা আছে যেদিকে বাবার নাম, ভারত মন্দির যেটা আছে, ভারত মাতার মন্দির, বৈষ্ণোদেবীর মন্দির, এই যে মন্দিরগুলো এগুলো সব ভূপতবালা বলে এখানে একটা জায়গা আছে, সেখানে পরে আরেকটা হচ্ছে বমফলের সাইড। তো আমি এই দুটো সাইটের জন্য 800 আর 850, 1650 টাকা রেট। আর আমি আবার চণ্ডীদেবীর মন্দিরও যাচ্ছি, যে চণ্ডীদেবীর মন্দির যদি আপনি শুধু অটো রিজার্ভ করে এমনি যান সেখানে আপনার 500 টাকা খরচ হয়ে যাবে। তাই সব মিলিয়ে উনি আমাকে বলছে যে আপনি 1500 টাকা দেন, মানে এই 3টে সাইট নিয়ে। আর তার সাথে না এখানে আরো অনেক সুন্দর সুন্দর নতুন নতুন মন্দির হয়েছে, সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো। তাই ওনার সঙ্গে টোটাল দরদাম করে সব মন্দিরগুলো ঘুরবো, 1500 টাকায় হয়ে যাবে। ওনার নাম্বার আমি আপনাদের দিয়ে দিচ্ছি, যদি আপনাদের ওনাকে ভালো লাগে, মনে হয় ঠিক মনে হয়, তাহলে আপনারা ওনার সাথে ঘুরতে পারেন। আমি এখন পবনধামে চলে এসেছি। এই যে জায়গাটা, এটা হচ্ছে একটা সোশ্যাল আর নন প্রফিটেবল ওয়েলফেয়ার অর্গানাইজেশন। তা 1970 সাল থেকে এরা কাজ করে চলেছে, খুব ভালো কাজ করেন। আর এই যে জায়গাটা, এই জায়গাটার প্রতিষ্ঠা করেছেন স্বামী বেদান্ত নন্দজি মহারাজ। আর এখানে না সবাই চারপাশে কাঁচ আর আয়না দিয়ে বিভিন্ন রকম বিগ্রহ তৈরি করা হয়েছে, বিভিন্ন মূর্তি তৈরি করা হয়েছে। পুরো জায়গাটা খুব ভালোভাবে সাজানো হয়েছে। ভিতরে যা সুন্দর সুন্দর বিগ্রহ আছে সেগুলো দেখলে এত ভালো লাগবে আপনাদের। আসুন আপনাদেরকে দেখাচ্ছি। আমার তো ওইখানে না একটা ভগবান শিবের একটা মূর্তি আছে, আর কাঁচের তৈরি একটা রথ আছে, সেটা আমার খুব ভালো লাগে। আসুন আপনাদের দেখাচ্ছি। কৃষ্ণ প্রণামী নিজ ধাম হরিদ্বার। এইটা আরেকটা মন্দিরে যাচ্ছি, উমানন্দ চিত্রকূট মন্দির। এর মধ্যে অনেকগুলো মন্দির একসাথে করা আছে। ভাই কি আছে, কিছুই তো নেই, শুধু একটা গুহা। মা কালী, মা তারা, মা ভুবনেশ্বরী, ছিন্নমস্তিকা, ত্রিপুর ভৈরবী। আমি এখন যাচ্ছি ভারত মাতা মন্দিরে। তা ভারত মাতা মন্দিরটা এমনই একটা মন্দির
এই ধরনের মন্দির না খুব কম দেখা যায়। মানে এই মন্দিরে 8টি তলা আছে, এবার এক একটি তলায় এক একটি বিষয়কে উদ্দেশ্য করে তৈরি করা হয়েছে। যেমন ধরুন প্রথম তলায় করা হয়েছে ভারত মাতাকে উদ্দেশ্য করে, তা ভারত মাতার বিগ্রহ দেখতে পাবেন, তার বিভিন্ন রকম জিনিস এখানে দেখা যাবে। আবার দ্বিতীয় তলায় কি হয়েছে, স্বনামধন্য যে নায়কেরা আছে ভারতবর্ষের তাদেরকে উদ্দেশ্য করে বানানো হয়েছে। আবার যে তৃতীয় তলা আছে, সেই তৃতীয় তলায় যে প্রশংসার যোগ্য যে নারীরা আছে তাদেরকে উদ্দেশ্য করে করা হয়েছে। তো এইভাবে বিভিন্ন তলায় বিভিন্ন রকম পরিচয় পাওয়া যায়। এই ধরনের মন্দির কিন্তু আমাদের সারা ভারতবর্ষে খুবই কম আছে। তা এই মন্দিরটা 180 ফুট উঁচু, আর স্বামী সত্যমিত্র নন্দজি এই মন্দিরের প্রতিষ্ঠা করেছেন। 1983 সালে শ্রীমতী ইন্দিরা গান্ধী এই মন্দিরের শুভ উদ্বোধন করেছেন। জুতো আমি অটোয় খুলে রেখে এসেছি, জুতো এখানে একটা স্টল আছে, আপনারা চাইলে সেই স্টলেও জুতো রাখতে পারেন। এর আগে না একটা বৈষ্ণোদেবীর মন্দির আছে, তো সেই বৈষ্ণোদেবীর মন্দিরটা আমি গেলাম না, আমি সদ্য বৈষ্ণোদেবী থেকেই দর্শন করে এসেছি মায়ের, তাই জন্য আমি আর মন্দিরটা গেলাম না। আপনাদের যদি মনে হয় আপনারা বৈষ্ণোদেবীর মন্দিরটা দেখে নিতে পারেন। এখানে লিফটের সুবিধা আছে, যারা উপরে যেতে অসুবিধা হবে তাদের জন্য লিফট আছে। তা লিফটের একটা টিকিট করে নেবেন, খুবই কম, 5 টাকার মতন একটা লিফটের টিকিট করে আপনারা চলে যেতে পারেন। আসুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত কি আছে টিকিট, আসুন। কঙ্খলে না বেশ কয়েকটা মন্দির আছে যেগুলো ওই বিকেলবেলার মানে আগে বন্ধ হয়ে যায়, তো সেই জন্য আমরা ওই দিকের মন্দিরগুলো দেখে কঙ্খলের মন্দিরগুলো দেখে নিয়েছি। দেখে লাস্টে আমরা চণ্ডীদেবীর মন্দিরে যাব। এই যে মন্দিরটা, এটা হচ্ছে অর্ধনারীশ্বর মন্দির। তো এখানে ভগবান শিব আর পার্বতীর যে রূপ, সম্মিলিত রূপ সেটা আছে। চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে আমরা এইখানের যে দক্ষ প্রজাপতির মন্দির, হরিহর আশ্রম, সেগুলো দেখে নেব। দেখে তারপরে লাস্টে শেষে একদম চণ্ডীদেবীর মন্দিরটা দর্শন করব। কঙ্খলের একটা এমন জায়গায় এখন আমি এসেছি যেটা মানে এত প্রাচীন, এত ঐতিহাসিক যে ভাবা যায় না। তো এই জায়গাটার নাম হচ্ছে হরিহর আশ্রম। তা ভারতবর্ষের যত পৌরাণিক, ঐতিহাসিক, প্রাচীন যে জায়গাগুলি আছে তাদের মধ্যে এটা একটা জায়গা, একটা ধর্মস্থল। তা ভারতবর্ষের অগণিত যে সাধু সন্ন্যাসীরা আছে তাদের কেন্দ্রস্থল, তাদের উপাসনার একটা জায়গা। গুরু দত্তাত্রেয়কে এই মন্দিরটা উৎসর্গ করা হয়েছে। তাই এই মন্দিরের একটা বিশেষ দিক হচ্ছে, জিনিস হচ্ছে যে এখানে একটা রুদ্রাক্ষের গাছ আছে। রুদ্রাক্ষ হয়ে থাকে। এই সামনে যে গাছটি আছে এইটা রুদ্রাক্ষের গাছ আছে। তো অনেক সময় রুদ্রাক্ষের ফল হয়। আগের বারে যখন আমি এসেছিলাম তখন রুদ্রাক্ষের ফল আমি দেখতে পেয়েছিলাম। এখন আছে কি না, এখন নেই। তো এখান থেকে কিন্তু আসল রুদ্রাক্ষ, মানে এই গাছের যে রুদ্রাক্ষ, সেটা আপনি কিনতে পারেন। ভেতরে একটা দোকান আছে। আরেকটা জিনিস হচ্ছে, ওই যে সামনে যে পারদেশ্বর মহাদেব দেখছেন, ওই পারদেশ্বর মহাদেবের মন্দিরটা কিন্তু পারদ দিয়ে নির্মাণ করা হয়েছে। মানে 51 কেজি পারদ দিয়ে মহাদেবের একটা শিবলিঙ্গ নির্মাণ করা হয়েছে। সেই জন্যই ওই শিবলিঙ্গটিকে পারদেশ্বর মহাদেব বলা হয়। এছাড়া একটা মহামৃত্যুঞ্জয় মন্দির আছে এখানে। স্বরূপানন্দ সন্ন্যাস আশ্রম। কঙ্খলের বিভিন্ন মন্দিরগুলো আমি দর্শন করছি, তার মধ্যে একটা হচ্ছে এই দক্ষেশ্বর প্রজাপতি মন্দির। কঙ্খল যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু বহু প্রাচীন। বিভিন্ন পুরাণে এই কঙ্খলের কিন্তু উল্লেখ করা হয়েছে। বায়ু পুরাণ এবং মহাভারতে এই জায়গাটিকে কনখল নামে উল্লেখ করা হয়েছে। হরিদ্বারের যে প্রধান 5টি তীর্থ, মানে হরকিপড়ি ঘাট, মনসা দেবী মন্দির, চণ্ডী দেবী মন্দির, কুশাবর্ত ঘাট, 5 নম্বর যে তীর্থ সেটা হচ্ছে এই দক্ষেশ্বর মহাদেব মন্দির, অনেকে দক্ষেশ্বর প্রজাপতি মন্দিরও বলে। তো এই যে মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন এই পিছন দিকে, এই মন্দিরটা কিন্তু নবনির্মিত। প্রাচীন মন্দির এখানে অনেক আগে থেকেই ছিল। 1810 সালে ধনকরের রানী এই মন্দিরটা নির্মাণ করেছিল। তারপর 1962 সালে এই মন্দিরকে আবার পুনর্নির্মাণ করা হয়। তা দেবী সতী এখানে নিজের দেহের বলিদান দিয়েছিলেন অগ্নিকুণ্ডে।
তা সেই অগ্নিকুণ্ড কিন্তু এখানে এখনো আছে, এখনো জ্বলছে। দেবী সতীর পিতাই হলেন দক্ষেশ্বর প্রজাপতি, আর তারই নামে এই মন্দিরের নাম দক্ষেশ্বর মহাদেব মন্দির। আসুন ভিতরে যাই, তবে কতটা কি দর্শন করাতে পারবো সেটা নিয়ে একটু সন্দেহ আছে, কিন্তু এর পিছন দিক দিয়ে মা গঙ্গা বয়ে যাচ্ছে, সেটাও খুব সুন্দর। আসুন। আমি এখন বসে আছি দক্ষ প্রজাপতি মন্দিরের ঠিক পিছন দিকটা। দেখুন মা গঙ্গা বয়ে যাচ্ছে, কি ভালো লাগছে এই জায়গাটা। ছাওয়া, উপরে গাছ, এই দেখুন স্রোতের আওয়াজ, পাখি ডাকছে। ওইখানে না বেশ কিছু বাচ্চা আছে, তারা গঙ্গা মাটি মাখছে, সে ঝাঁপ মারছে। জল কি পরিষ্কার, কি ভালো লাগছে, মনে হচ্ছে এখান থেকে উঠবো না। সকাল থেকে ঘুরছি তো, এখন এই জায়গাটায় এসে আমার মনে হচ্ছে কি একটু রেস্ট নিই, 10-15 মিনিট আমি এখানটায় বসে যাই, একটু স্নান করি, গা হাত পা কেমন করছে আমার। তো যে জায়গাটা আমি বসে আছি সেটা কোনো সাধারণ জায়গা নয়, এক বিশাল জায়গা বলবো, কারণ এর পিছনে একটা ভীষণ ভীষণ সুন্দর পৌরাণিক একটা ঘটনা আছে, ভীষণ মর্মান্তিক একটা পৌরাণিক ঘটনা আছে। তা ঘটনাটা হচ্ছে, মহাদেবের প্রথম স্ত্রী দেবী সতী, তিনি হচ্ছেন দক্ষ প্রজাপতি, মানে রাজা দক্ষ প্রজাপতির কন্যা। তার বাবা দক্ষ প্রজাপতি, তিনি হচ্ছেন ভগবান বিষ্ণুর ভক্ত। এখন বাবার অমতেই তিনি মহাদেবকে বিবাহ করেন। ভালো কথা। তা বিবাহ হয়, তারপর কি হয়, রাজা দক্ষ প্রজাপতি একটা যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করে, যাতে সমস্ত দেব দেবতাদের নিমন্ত্রণ করেন, বাদ যান শুধু দেবী সতী আর মহাদেব। এখন মহাদেবের হাজার বারণ সত্ত্বেও দেবী সতী সেই যজ্ঞ অনুষ্ঠানে আসেন। তার বাবা তাকে দেখেই অপমান করে, শুধু তাকে নয় মহাদেবকেও অপমান করে। এখন রাগে দুঃখে অপমানে দেবী সতী কি করেছে কি, সেই যে যজ্ঞের যে কুণ্ড, সেই যে আগুন, তাতে নিজের প্রাণ বলিদান দেয়। তিনি ওই যজ্ঞকুণ্ডে ঝাঁপ দেয়, তিনি তো মারা যান, আগুনে তার প্রাণ চলে যায়। এই ঘটনাটা মহাদেব জানার পর এত রেগে যান, রুদ্র রূপ ধারণ করে। তা ঘটনাস্থলে তিনি তার 2 অনুচারীকে পাঠায়, বীরভদ্র আর ভদ্রকালীকে। তারা কি করে, এসেই দক্ষ প্রজাপতি শিরচ্ছেদ করে দেয় সঙ্গে সঙ্গে, মুহূর্তের মধ্যে। তারপর মহাদেব এখানে আসেন, দেবী সতীকে কোলে তোলেন, মানে তার মৃতদেহকে কোলে তোলেন। তারপর তাণ্ডব নৃত্য শুরু হয়, কিছুতেই তাকে থামানো যাচ্ছে না। তা ভগবান বিষ্ণু সেই যে ঘটনা, তার গভীরতা আন্দাজ করে, বুঝতে পেরে সুদর্শন চক্র ছাড়ে, আর দেবী সতীর যে দেহ তাকে 51টি টুকরো করে দেয়। তারপর মহাদেব শান্ত হয়, আর দেবী সতীর যে টুকরো, 51টা টুকরো যেখানে যেখানে পড়ে, সেখানে সেখানে সৃষ্টি হয় সতীপীঠের। এইবার ভাবুন আমি কোথায় বসে আছি, আমি যাবো না এখন। কঙ্খলে আমরা অনেকগুলো মন্দির দেখেছি, তা দক্ষেশ্বর প্রজাপতি মন্দিরের পর আমি একটা মন্দিরে এসেছি, যেটার নাম হচ্ছে পাইলট বাবা, মানে পাইলট বাবার আশ্রম থেকে এটা নির্মাণ করা হয়েছে। তার কঙ্খলে যতগুলো মন্দির আছে তার মধ্যে আকারে সব থেকে বড়। আর এখানে একটা বিশাল বড় মহাদেব আছে, মানে আপনারা ভিতরে না গেলে বুঝতে পারবেন না যে কি সুন্দর। তা যদি দক্ষেশ্বর আসেন, দক্ষেশ্বর থেকে তো একটুখানি মানে পায়ে হেঁটেও আসা যাবে, এরকম যদি মনে হয় অবশ্যই এখানে আসবেন, খুব ভালো। কোনো টিকিট নেই, মানে ক্যামেরা বা অন্য কিছুর জন্য, শুধু ওই প্রতিজনের 5 টাকা করে টিকিট। আমি চণ্ডী দেবীর মন্দিরে চলে এসেছি। তা এখানে আমি টিকিট না, তা এখানে নেই। তা আমি এখানে টিকিট করেছি, তো 220 টাকা নিল। ওই জন্য আমি আপনাদেরকে বলছিলাম, যদি আপনাদের মনে হয় তাহলে আপনারা মনসা দেবী টেম্পল বা চণ্ডী দেবী টেম্পল যেখানেই আগে আসবেন, কম্বাইন টিকিট করে নেবেন, নাহলে কিন্তু লাইনে আপনাকে বসতে হবে। আমি প্রায় 45 মিনিট বসেছিলাম। আর এই চণ্ডী মন্দিরে যাওয়ার জন্য না 2
রাস্তা আছে। একটা হচ্ছে চণ্ডীঘাট থেকে 3 কিলোমিটার ট্রেক করে আসা যায়, আর একটা হচ্ছে এই রোপওয়ে করে। তো আমি রোপওয়ের টিকিটটা করেছি, 220 টাকা টিকিট নিয়েছে। এখন এই যে চণ্ডীদেবীর মন্দির, এইটা কিন্তু বহু প্রাচীন, মানে 8ম শতাব্দীতে আদিগুরু শঙ্করাচার্য এই চণ্ডীদেবীর মন্দিরের যে বিগ্রহটা সেটাকে কিন্তু প্রতিষ্ঠা করেছিল। আর 1929 সালে কাশ্মীরের রাজা সুচেত সিং এই যে নতুন যে মন্দিরটা সেটাকে নির্মাণ করে দিয়েছিল। রোপওয়ে থেকে আরো 100 মিটার গেলে তবে চণ্ডীদেবীর মন্দির আসে। তো এখানে যে পুরাণ জড়িয়ে আছে সেটা হচ্ছে, একবার রাক্ষস রাজ শুম্ভ আর নিশুম্ভ তারা কি করে, স্বর্গ দখল করে নেয়। তা স্বর্গ দখল করে সবার আগে দেবরাজ ইন্দ্রকেই বিতাড়িত করে। আরো যেসব দেব দেবতারা ওখানে ছিল তাদেরকেও তাড়িয়ে দেয়। এখন সবাই মিলে শরণাপন্ন হয় মা পার্বতীর। তখন মা পার্বতী দেবী চণ্ডীর রূপ ধারণ করে শুম্ভ নিশুম্ভকে হত্যা করে। এইটাই হচ্ছে এইখানের সাথে যে পুরাণটা জড়িয়ে আছে সেটা। তাই এই জন্য না, এই নীল পর্বতের 2টো শিখর আছে, সেই শিখরের নাম দেওয়া হয়েছে শুম্ভ নিশুম্ভ। এছাড়া হনুমানজির মায়েরও একটা মন্দির আছে, সেটা ওদিকে, দেবী অঞ্জনা। এখন 5:30 বাজে, ঠিক আছে, আমার হাতে এখন সময় আছে। আমি কালকে এসেছিলাম এরকম সময়, মানে ট্রেনে করে নেমেছিলাম, তারপরে গিয়ে একবার গঙ্গা আরতি দেখেছি। আজকে আরো একবার যাচ্ছি গঙ্গা আরতি দেখতে। হরিদ্বারের গঙ্গা আরতি বলে কথা, এ ছাড়া যাবে না। ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন জায়গার ভিডিও আমি তৈরি করি। যদি আপনাদের এই ধরনের ভিডিও ভালো লাগে, চ্যানেলের সঙ্গে থাকতে পারেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে ঋষিকেশে।